প্রথম তাহলে যে রাজবংশটা আমরা পড়ব সেটা হচ্ছে মৌর্য রাজবংশ। মৌর্য রাজবংশ। মৌর্য রাজবংশ অর্থাৎ প্রাচীন যুগটা হচ্ছে মূলত চারটা রাজবংশের আলোচনার সমষ্টি। কেমন? তার মধ্যে প্রথম রাজবংশ হলো মৌর্য রাজবংশ। তো মৌর্য রাজবংশ কিভাবে আসলো, কাকে পরাজিত করে ওরা আধিপত্য প্রতিষ্ঠা করলো, সেটা বুঝাইতে গিয়ে আমি আলেকজান্ডার দ্য গ্রেটের নামটা আনছি। কেমন? কারণ আলেকজান্ডার দ্য গ্রেটকে যদি আমি এখানে না আনতাম, ওই আলোচনাটা যদি না আনতাম, তাহলে 321 যে শুরু করছি এটা আমরা বুঝতে পারতাম না সঠিকভাবে। ঠিক আছে, আমাদের কাছে জিনিসটা অস্পষ্ট থাকতো। ওকে, তাহলে মৌর্য রাজবংশ, আমরা প্রত্যেকটা রাজবংশের মধ্যে আমরা 3টা পয়েন্ট কমনলি লিখবো। একটা হচ্ছে প্রথম শাসককে বা প্রথম রাজাকে, সম্রাটকে, দ্বিতীয়ত হলো শ্রেষ্ঠ শাসককে, আর তৃতীয় হলো শেষ শাসককে। প্রথমকে, শেষকে, শ্রেষ্ঠকে, 3টা পয়েন্ট কমন থাকবে প্রত্যেকটা রাজবংশে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মৌর্য রাজবংশের যিনি প্রথম, তাকে আমরা এভাবে লিখবো প্রথম শাসক, অর্থাৎ মৌর্য রাজবংশের বা মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক। এটাকে আমরা সাম্রাজ্য কিন্তু বলতে পারি চাইলে, যেহেতু ওরা সাম্রাজ্য বিস্তার করছে, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য। ঠিক আছে, প্রথম শাসকের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। আর ওনার নামের যে শেষাংশ মৌর্য, সেই মৌর্য থেকে মূলত রাজবংশের নাম আসছে মৌর্য রাজবংশ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখব শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসকের নাম হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক। হ্যাঁ, এই লোকের নাম শুনি নেই এমন কোনো এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যারা ইতিহাসের বই খুলছে তারাই কিন্তু সম্রাট অশোকের নামটা শুনেছে। সম্রাট অশোক কে? সম্রাট অশোক হচ্ছে মৌর্য রাজবংশের শ্রেষ্ঠ শাসক, অর্থাৎ যেই রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, সেই মৌর্যের সন্তান বিন্দুসার, বিন্দুসারের সন্তান হচ্ছে সম্রাট অশোক। তার মানে আমরা বলতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি, দাদা নাতি। সম্পর্কটা কি? দাদা এবং নাতি। ঠিক আছে, তো দাদা শুরু করছেন, রাজবংশ শুরু করছেন দাদা, কিন্তু এটাকে পরিপূর্ণতা দান করা, এটাকে বিস্তার করে একেবারে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়া, এই কাজটা করছে হলো সম্রাট অশোক। ঠিক আছে, আমরা বলতে পারি প্রাচীন যুগের ভারতের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক। এক কথায় প্রাচীন যুগে বা প্রাচীন ভারতের শ্রেষ্ঠ শাসকের নাম সম্রাট অশোক। সম্রাট অশোক। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে শেষ শাসক। শেষ শাসক। কেমন? শেষ শাসক। শেষ শাসকের নাম হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ। কেমন? বৃহদ্রথ। আচ্ছা, এরপরে আমরা লিখি, তারপরে লিখবো আমরা রাজধানী। অর্থাৎ এই যে রাজবংশটা, রাজধানী একটা নিশ্চিত, প্রত্যেকটা রাজবংশের কি থাকে? ক্যাপিটাল সিটি থাকে, তাই না? যেমন আমাদের বর্তমান বাংলাদেশ রাজধানী কি? ঢাকা। তো এই মৌর্য রাজবংশের যে সেন্টার পয়েন্ট যেটা ছিল, রাজধানী যেটা ছিল, সেটার নাম হচ্ছে পাটালিপুত্র। 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 কেমন? এখন প্রশ্ন হলো পাটালিপুত্র এই শহরটা বর্তমানে কোথায় আছে, এটার পরিচয় কি? এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে ব্রেকেটে পাটালিপুত্র সম্পর্কে লিখতে হবে বর্তমান বিহারের রাজধানী। বর্তমান বিহারের রাজধানী, রাজধানী পাটনা। বিহারের রাজধানী কি? পাটনার পূর্ব নাম। পাটনার পূর্ব নাম। ঠিক আছে, তাহলে এখন বলেন পাটালিপুত্র যদি জিজ্ঞেস করি, পরীক্ষা যদি আসে পাটালিপুত্রের বর্তমান নাম কি, তাহলে উত্তর কি হবে? পাটনা। যদি বলা হয় পাটালিপুত্র বর্তমানে এই এই শহরটা কোন রাজ্যের, ভারতের কোন রাজ্যের রাজধানী, তাহলে উত্তর হবে বিহারের রাজধানী। বিহারের রাজধানী। আমরা জানি যে বাংলা, বিহার, উড়িষ্যা, ওই যে বিহার যে রাজ্যটা আছে ভারতে, এইটার বর্তমান রাজধানী হচ্ছে পাটনা। আর এই পাটনারই পুরাতন নাম হলো বা প্রাচীন নাম হচ্ছে পাটালিপুত্র। তাহলে আমরা বলতে পারি মৌর্য রাজবংশটা মূলত পাটনা থেকে শুরু হয়েছে, মানে বিহার থেকে এটা কি হয়েছে? স্টার্ট হয়েছে। ঠিক আছে, বিহার শহর থেকে বা বিহার যে রাজ্য, সেখান থেকে এটার উৎপত্তি ঘটেছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, এই রাজধানীর পরে এই সময়কালটা একটু লিখে ফেলি আমরা। এই রাজবংশের অথবা এই সাম্রাজ্যের যে সময়কাল, কখন শুরু কখন শেষ। শুরু তো আমরা জানি এইটা শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব 321, সেটা তো আমরা মোটামুটি সবাই কনফার্ম, তাই না? 21 থেকে শুরু হয়ে এইটা ছিল খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত। 185। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে 321 সালে শুরু খ্রিস্টপূর্ব, শেষ হয়েছে 185। কত বছর ছিল? স্থায়িত্ব কত বছর? বেশি না, মাত্র 136 বছর। মাত্র 136 বছর। ঠিক আছে, অর্থাৎ 321 এখানে, ওইখানে ধরেন 21 বছর, আর 185 ধরেন এখানে 200 হতে আর কত? 15 বছর। তাহলে 21 আর 15 কত? 36, তাই না? আর মধ্যখানে 100 বছর, মানে 136 বছর এই সাম্রাজ্যটা স্থায়িত্ব, এই সাম্রাজ্যটা টিকে ছিল বা টেকসই হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এত অল্প দিন কেন তারা
মানে সাস্টেইন করছে, কেন আরো বেশি দিন তারা সাস্টেইন করতে পারে নাই? এই প্রশ্নটা যদি কেউ করে কখনো কখনো যদি মাথার মধ্যে আসে, মনের মধ্যে আসে, তাহলে এটার উত্তরটাও কিন্তু আমাদের জানা উচিত। সেই উত্তরটা হলো, এই রাজবংশের বা এই সাম্রাজ্যের যিনি শ্রেষ্ঠ রাজা ছিলেন তার নাম সম্রাট অশোক। তো সম্রাট অশোক কিন্তু একটা একটা অদ্ভুত কাজ করছেন। অদ্ভুত বলতে মানে একটু মানে আনইউজুয়াল একটা কাজ করছেন উনি। সেই কাজটা কি? সেই কাজটা হলো, উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি যখন সাম্রাজ্য বিস্তার করার জন্য উত্তর থেকে দক্ষিণ দিকে যখন রওনা হয়েছেন, দক্ষিণ দিকে উনি বিস্তার করতে গিয়ে স্বাভাবিক যখন যেখানে যায় সাম্রাজ্য বিস্তার করার জন্য, সেখানে যুদ্ধ করেই কিন্তু জয়লাভ করতে হয়। কেমন যুদ্ধ? বিনা যুদ্ধ তো কেউ কখনো নিজের ভূমি কখনো কাউকে ছেড়ে দেয় না। তো এই সম্রাট অশোক যখন দক্ষিণ ভারতের দিকে গিয়ে উনি যখন উড়িষ্যার কলিঙ্গ নামক জায়গা দখল করার জন্য যখন উনি গেছেন, তখন সেখানে কলিঙ্গের যে রাজা, ওই সময়ের কলিঙ্গের রাজার সাথে তার যুদ্ধ হয়। তো এটাকে আমরা বলি কলিঙ্গের যুদ্ধ বা কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গের যুদ্ধটা ওই সময়ের পরিপ্রেক্ষিতে এতটাই ভয়াবহ ছিল যে ওই যুদ্ধে প্রায় কলিঙ্গের 100 মানে 99% মানুষ কি মৃত্যুবরণ করছে, বলা যায় প্রায় মানে অসংখ্য লোক মারা গেছে সেখানে। ঠিক আছে, তো এটা ওই সময়ের পরিপ্রেক্ষিতে অনেক বড় একটা ক্ষয়ক্ষতি। তো কিছু কিছু বই পুস্তকে আমরা এটার একেবারে একজাক্ট একটা সংখ্যাও এখানে দেওয়া দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা পেয়েছি যে কিছু কিছু জায়গায় আছে কলিঙ্গ যুদ্ধে প্রায় লক্ষাধিক লোকের মৃত্যু হয়েছিল। তো লক্ষাধিক লোক, আজ থেকে 2500 বছর আগে লক্ষাধিক লোক মানে ইটস এ হিউজ অ্যামাউন্ট, মানে নাম্বার অফ পিপল, তাই না? অনেক বেশি সংখ্যক মানুষ। আচ্ছা, যাই হোক, তো লক্ষাধিক মানুষ মারা যাওয়ার কারণে, অর্থাৎ এই যুদ্ধটা যেহেতু ওই সময়ের পরিপ্রেক্ষিতে একটা মারাত্মক ভয়াবহ যুদ্ধ ছিল, তো এই যুদ্ধের ভয়াবহতায় সম্রাট অশোক উনি মর্মাহত হয়েছেন, শকড হয়েছেন, যার কারণে উনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। উনি নিজের যে ধর্ম, সনাতন ধর্ম, সেটা ত্যাগ করে উনি শান্তির ধর্ম, যে ধর্মে জীব হত্যা মহাপাপ বলে পরিচিত আমরা জানি, বৌদ্ধ ধর্ম উনি গ্রহণ করেছিলেন।